গত 14 বছরে 25 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, মূল বিষয় পাশ কাটানোর অভিযোগ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকের। ঢাকা সহ বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোববার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। মজুদের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার আভাস ট্রাম্পের। মার্কিন স্থল অভিযানে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, সেনা মহড়ার ভিডিও প্রকাশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত সরকার যখন তখন যাকে খুশি তুলে নিয়ে গেছে, তবে বর্তমান সরকার আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। আইন অনুযায়ী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিগত আমলে 14 বছরে পাচার হয়েছে 25 লাখ কোটি টাকার বেশি। পাচারের অর্থ উদ্ধারে মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের সাথে চুক্তি অনুমোদন করেছে সরকার, জানিয়ে তিনি বলেন আরও 7 দেশের সাথে চুক্তি করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 4 বছরে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, জানিয়ে তিনি বলেন নির্বাচনে মানুষের ভোট প্রমাণ করে জনগণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সব পরিকল্পনা সমর্থন করে। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। ধন্যবাদ মাননীয়। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা বিষয় জানতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। এরই মধ্যে সরকার 13 জেলায় 38,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে। 10 জেলায় কৃষি কার্ড, 9,102 জন ইমাম মুয়াজ্জিন পুরোহিতকে সম্মানী, 129 জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে বলেও জাতীয় সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জানান, ধীরে ধীরে বাকিদের কার্ডও দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, খাল পুনঃখনন, কৃষি কার্ড বিতরণ সহ সরকার বাকি সব প্রতিশ্রুতি পূরণ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফ্যামিলি কার্ডের অর্থ পাচার কিংবা মূল্যস্ফীতি বাড়াবে না বলেও উল্লেখ করেন তিনি। সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে, সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে শ্রমিক কল্যাণ কার্ড চালুর পরিকল্পনা না থাকলেও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় তা সরকার নিশ্চিত করবে। জনগণের ট্যাক্সের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরতে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায়
এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব, আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা বিএনপিকে ভোট দেননি তাদের প্রতিনিধিত্ব করাও তার দায়িত্ব। 3032টি মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2 লাখ শিশুকে দেওয়া হবে স্কুল ড্রেস। 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। অথবা ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। যে সকল মানুষ সংবিধান সংস্কার ইস্যুতে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিকেলে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করেন তারা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে মঙ্গলবার দীর্ঘক্ষণ আলোচনা হলেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এবং এই ব্যাপারে কোনো প্রতিকার না পাওয়ায় আজ ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাদের ওয়াকআউট না করে সংসদে উত্থাপিত আরেকটি নোটিশের আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানালেও তাতে সায় দেননি বিরোধী দলীয় নেতা সহ সদস্যরা। এর আগে অনির্ধারিত আলোচনায় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, আইনমন্ত্রী উদ্দেশ্যমূলকভাবে তার বক্তব্য এড়িয়ে গেছেন। যেই সংবিধান ব্যবহার করে, সংবিধানের কথা বলে জনগণের উপর দফায় দফায় ফেসিবাদ চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত 15.5 বছরের দুঃসহ যন্ত্রণা, যার ছাতাকলে শুধু বিচার বহির্ভূত 2663 জন মানুষকে খুন করা হয়েছে। গুমের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। এখনো ফিরে আসেননি আপনজনের কাছে এই সংখ্যাটা 250-এর ঊর্ধ্বে। তাদের কোনো হদিস নেই, তাদের আপনজনরা জানে না তারা কোথায় আছে। আয়নাগর নামক কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল, তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পর্যন্ত 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য দেন আইনমন্ত্রী। তিনি জানান, কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয় তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা দায়ের করা হয়েছিল সে সম্পর্কেও সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সাল থেকে 2025 সালের 11 জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এলডিসি উত্তরণ পেছাতে আরও 3 বছর সময় চেয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্পোন্নত দেশের কাতারে আরও 3 বছর থাকতে চলতি বছরের নভেম্বর থেকে উত্তরণের সময় পিছিয়ে 2029 সালের জন্য আবেদন করা হয়েছে। এরপরও মিলছে না স্বস্তি। তাই বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে দেখতে সংস্থাটিতে চিঠি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরদিনই এই বিষয়ে জাতিসংঘের ইকোসকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়। কোভিড-19 মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব, আওয়ামী সরকারের তথ্য জালিয়াতি, আর্থিক খাতে অনিয়ম ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয় আবেদনে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে বাংলাদেশের। তবে এ বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটের মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সারা দেশে শিশুদের হামির প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে।
শিশু হাসপাতালে এই রোগের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুর শরীরে লালচে দানা বা জ্বর, কাশি সহ নানা উপসর্গ দেখা দেয় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানান রোগীর স্বজনেরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত রাখা হচ্ছে। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। মিরপুর থেকে আসা হামরোগে আক্রান্ত শিশু রাইয়ান ঈদের আগের দিন শিশু হাসপাতালে ভর্তি হবার পর দীর্ঘ 12 দিন চিকিৎসার পর অনেকটা সুস্থ সে। চিকিৎসা সেবা চালু থাকলেও গেল কদিন সন্তানকে নিয়ে মায়ের উদ্বেগ কম ছিল না। জ্বরের 6 দিন পর লাল লাল র্যাশ উঠছে, তারপরে 6 দিনের পর একদিন বাসায় ছিলাম, 7 দিনের দিন হসপিটাল আসছি। যে আগে এখানে অন্য রোগী ছিল, এখন শুধু এই ওয়ার্ডটা হামের রোগীদের জন্য করছে, আর ওই ভিতরেও। সংক্রমণের প্রথম কয়েকদিন সাধারণত জ্বর, তার সঙ্গে কাশি, শ্বাসকষ্ট, সারা শরীরে লালচে গোটা সহ নানা উপসর্গ। এইসব কারণে শিশু শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় অসুস্থ সন্তানকে নিয়ে স্বজনরা ছুটছেন হাসপাতালে। গেল 7 দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তা বলতেছে যে নিউমোনিয়া এবং হাম থেকে নিউমোনিয়া হয়েছে, এখন সারতে একটু সময় লাগবে, 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে, 7 মাস। আছে ওরা টুইন বেবি, বাসায় ওর সমস্যা বাড়ছে, এই জায়গায় ভর্তি করছি, অনেক রিকোয়েস্টের পরে ভর্তি করেন, ও বলে একটু সুস্থ। অতিরিক্ত জ্বর আসছিল, তারপর সর্দি কাশি, তো তার 3 দিন পর গায়ে ফুসকুড়ি বের হয় অনেক। তো তখন আমরা স্থানীয় ডক্টর দেখাই, তো ওখানে বললো যে বাচ্চার হাম বের হয়েছে। রাত্রে 12টা বাজে ভর্তি করছি যে এরকম মৌসুম অবস্থা ছিল, অবস্থা ভালো ছিল না, আর অনেক দুর্বল ছিল, আর এগুলো সব পুরো ইয়ে ছিল। তখন কপালে 1-2টা ছিল, মনে হয়েছিল যে মশায় কামড় করছে, বুঝতে পারিনি। পরের দিন সকালে দেখি গা শরীর একদম ফুলে গেছে, এগুলো বলছে তো নিউমোনিয়া ভর্তি হয়েছে। ভাইরাসজনিত রোগ হওয়ায় অন্যান্য রোগীর থেকে আলাদা রাখতে হচ্ছে হাম রোগীকে। শিশু হাসপাতালে 44 বেডের আলাদা ওয়ার্ড চালু হলেও বুধবার রোগীর সংখ্যা ছিল 56 জন। গুরুতর অসুস্থদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন রাখার ব্যবস্থা করা হয়েছে। মিজেস আউটব্রেক শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের নির্দেশে আমরা একটা বিশেষায়িত মিজেস ওয়ার্ড চালু করেছি। প্রথমে আমরা 16 বেডের চালু করেছিলাম, তারপরে সেটা 18 বেড, তারপরে এখন 44 বেড সম্মিলিত একটা বিশেষায়িত ওয়ার্ড আমরা তৈরি করেছি। দিন দিন রোগীর সংখ্যা বাড়তেছে, সুতরাং সারা বাংলাদেশে তাদেরকে জানাচ্ছে সারা বাংলাদেশ থেকে রোগী আসতেছে, আমাদেরও চাপ আছে। হাসপাতালে আসা বেশিরভাগ রোগীর বয়স 9 মাসের নিচে। এইসব রোগীদের বিষয়ে কোনো ধরনের কুসংস্কার কিংবা নিজেদের ইচ্ছামতো ওষুধ না খাইয়ে নিকটস্থ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে, আর চট্টগ্রাম এবং সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর রিপোর্ট। দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম সংক্রমণ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত 12 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়েছে বর্তমানে হাম আক্রান্ত 67 শিশু সেখানে ভর্তি আছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাচ্চার জ্বর, ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। 1 মাস যাবৎ ভর্তি, আর এবং কি হাম হয়েছিল, হাম হওয়ার পর থেকে আপনার হার্ট ফেল হয়েছিল। হাসপাতালে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 112 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। আমাদের টোটাল ডিভিশনে 157 জন রোগী মানে সন্দেহজনক হামে আক্রান্ত, আর এর মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে 56 পেশেন্ট হচ্ছে হামে আক্রান্ত।
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে সব মিলিয়ে ৪১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, আর ১৫ উপজেলা থেকে এসেছে আরও ১০ শিশুর নমুনা। এর আগে সোমবার কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি সিলেটে। জেলা জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ২৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ৪৮ জন। সিলেট জেলায় এখন পর্যন্ত মিজেলসের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগামী আশা করছি আমরা আগামী এক মাসের মজুদ আমাদের কাছে আছে। অন্যান্য ভ্যাকসিনও আমাদের কাছে এই মুহূর্তে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন, যার মধ্যে ছেলে ১৬ আর মেয়ে ১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬৭ রোগী। ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামী রোববার থেকে দেশ জুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এর আওতায় ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেশি নয়, তবে দেশের বেশিরভাগ জেলায় হামের সংক্রমণ বেড়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এমন পরিস্থিতিতে জরুরিভাবে দেশের টিকা দেওয়ার কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের মাধ্যমে জরুরিভাবে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছে মজুদ থাকা ভ্যাকসিন নিয়ে টিকাদান শুরু হবে। পরে ইউনিসেফের মাধ্যমে তা সমন্বয় করবে সরকার। ২১.৯ মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে। ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। নাম্বার 1, আমরা গ্যাভি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকার পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। নাম্বার 3, এটার রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর ঘটনা থাকলেও সরকার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় ইমার্জেন্সি ভেন্টিলেশন চালু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লেফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব। ফার্স্ট প্যানিকের পরে যে বাচ্চাগুলি 33 মারা গেছিলো, আর এখানে একজন মারা গেছিলো, একজন মারা গেছে। টোটাল ডেথ ইন দ্য কান্ট্রি আই থিঙ্ক এটা নট মোর দেন 40। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। বর্তমান পরিস্থিতি গত 17 বছরে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নৈরাজ্য থামছেই না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছেন পাম্প স্টেশনগুলো। সংকট উত্তরণে প্যানিক তৈরি না করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। একই সাথে সরকারকে পাম্পগুলোতে আরও কঠোর নজরদারির তাগিদ তাদের। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র আবারও জানিয়েছেন, এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। গাড়ি আইছে, তেল আইছে 500 টাকা দিতে। একটা প্রাইভেট কার 500 টাকা তেলে চলে। গাড়ি এনো আগে তো 50টা, এও না 5000 গাড়ি দিব করতে তেল, দিব করতে আমরা তেল আমরা 500 করে দিয়ে সবারে চালাইতেছি। পাম্প স্টেশনের কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে।
এ অবস্থায় বেশ বিপাকে পড়েছেন ভোক্তারা। 2 ঘন্টা পরে 200 টাকার তেল পাইলাম, এখন কি করবো? সারাদিনে আমার 500 টাকার তেল লাগে মিনিমাম। এই 200 টাকার তেল দেয় মানুষের, এই হুন্ডায় আমরা কোনো ঘুরতে পারি না, কোনো কাজ করতে পারি না। তাহলে বাংলাদেশ এরকম হইলে তো অচল হয়ে যাবো। সংকটটা আমার মনে হচ্ছে এক হচ্ছে হলো গুজবের কারণে, আর দ্বিতীয়ত হয়তো বা কেউ কোনো প্রফিটের করার জন্য কিছু রিউমার ছড়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখন 500 টাকা তেল দিয়ে বলতেছে গাড়ি টান দেন, মানে তাদের কাছে ভিক্ষা নিতে আইছি আমরা। দু একটি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। আগে সর্বমোট 9 দোকানে 18,000 লিটার হইলেই 24 ঘন্টা ওভার, এই প্রশাসন প্লাস জনগণ। এখন যদি 4 গাড়িও হয়, মানে ডাবলও হয়, 18 দোকানে 36,000ও হয়, তারপরে চাহিদা পূরণ হবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট উত্তরণে সরকারকে হতে হবে আরও কঠোর। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আমার একটা পেট্রোল পাম্পে ডেইলি তার কনজামশন কত, XYZ যেটা হোক, আপনি দেখেন যে গত মাসে কত তার কনজামশন কত, তার আগে মাসের কনজামশন কত, আর এই মাসে ডেলিভারি কত। যদি সেম থাকে এবং 10 to 20% বেশি থাকে, তাহলে আপনাকে বলতে হবে যে ইট ইজ রাইট। এখন সেখানে কেন শর্ট পড়বে? ডিজেলের সমস্যা নাই, কিন্তু পেট্রোলটা, গ্যাস নিয়ে কোনো সমস্যা নাই, গ্যাস অ্যাজ ইট ইজ লাইক বিফোর। তার মানে এখন হচ্ছেটা কি, এখন পেট্রোল নিয়ে টানাটানি। আপনি লবণের কথা বলেন যে 7 দিন পর লবণ পাওয়া যাবে না, দেখেন আপনি কালকে থেকে লবণ নাই মার্কেটে। তো এটাই আমাদের চরিত্র, এটাই যে আমরা মানে উত্তেজিত হয়ে যাই, অথবা আমরা নিজেরা প্যানিক হয়ে যাই যে আমরা পাবো না। আর জ্বালানির নতুন করে কোনো সংকট নেই বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না। সমস্যা সমাধানে পাম্প স্টেশনগুলোর পূর্বের ইতিহাস দেখে তেল সরবরাহের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের মজুদের কোনো ঘাটতি নেই, তবে সরবরাহে এখনো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 1 মাসের মধ্যে মজুদ রয়েছে এবং তা বাড়ছে বলেও জানান তিনি। আগামী 5 বছরে সরকারের 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় বুধবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী সড়ক পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। এবার ঈদযাত্রা স্বস্তির ছিল বলেও দাবি করেন সড়কমন্ত্রী। তবে ঈদের আগের পরের 6 দিন মহাসড়কে ট্রাক, লরি চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেন। বলেন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল সড়কে এজন্য যাত্রীদের সামান্য ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে কোরবানির ঈদে যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক কোরবানির পশু ঢাকায় পরিবহনের কথা মাথায় রেখে আগামী ঈদ যাত্রা স্বস্তির করতে সরকার কাজ করছে বলেও আশ্বস্ত করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এখন যেটা আছে 1 মাসের ছিল আরো বাড়ছে, আমরা সাপ্লাই কোনো সমস্যা নেই, ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম প্যানিকের কারণে হয়েছে। কিছু সুবিধাভোগী মানুষও আছে যারা একটা সম্পদ তৈরি করতে চায় রাষ্ট্রে, তারাও আছে। আবার কিছু মানুষ অতি সাবধান হয়ে জ্বালানি সংকট হতে পারে, তার জন্য বেশি স্টোর করতে চাইছে। আর আগামী কোম্পানির আরো বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী ট্রাকে প্রচুর দড়ি মানে গরু বহন হবে, আসবে। সেটা আরো বেশি চ্যালেঞ্জ, আমরা কাজ করছি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান আর্থিক বাস্তবতায় আসন্ন জাতীয় বাজেট প্রণয়নের চ্যালেঞ্জ অনেক বড়। জানান বিএনপি সরকার টাকা ছাপাতে চায় না, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে যেতে চায় বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, কর ফাঁকির ফাঁক-ফোকর বন্ধ করাই এখন এনবিআর এর সবচেয়ে বড় কাজে পরিণত হচ্ছে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে যান তিনি। এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে আসন্ন বাজেট নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না।
জানান ফাঁসিবাদ পরবর্তী ভঙ্গুর অর্থনীতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ সব মিলে ত্রিমুখী চ্যালেঞ্জে রয়েছে সরকার। এই অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ অবস্থা, আমরা দায়িত্বটা নিয়েছি। একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। তার উপর আবার আরো এখন বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা থ্রি ওয়ে চ্যালেঞ্জ। এদিকে এনবিআর ধারাবাহিক প্রাক বাজেট আলোচনার অংশ হিসেবে বুধবার যোগ দেন ব্যাংক, ইন্স্যুরেন্স ও শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ট্যাক্স ফাঁকি রোধ এনবিআর অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে। কারণ আমরা জানি বিজনেস লস ডিটারমিনেশন কিভাবে হয়, এগুলো অথেন্টিকেশন নিয়ে প্রচুর প্রশ্ন আসে। আপনি টোটালি ট্যাক্স না দেওয়ার জন্য বিজনেস একটা খুলে দেখাবেন, তারপরে বলবেন যে আমার ওই বিজনেস থেকে 33,000 কোটি টাকা লস হয়েছে, সুতরাং আমার কোনো ট্যাক্স নেই। তারপরে ট্যাক্সটা পাবো কোথা থেকে? আপনাদেরকে বুঝতে হবে যে অনেক কিছু আমাদের ট্যাক্স মেজার নিতে হয় লিকেজ বন্ধ করার জন্য। আমরা শুধু যেটা নিশ্চিত করতে চাই যে এখানে কোনো রকমের কোনো রেন্ট সিকিং নেই, কেউ আপনাকে জ্বালাতন করতেছে না, সহজে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, উকিল মুক্তা ধরতে হচ্ছে না আপনার রিফান্ড পাওয়ার জন্য। আলোচনায় শেয়ার বাজার সংশ্লিষ্টরা বাজার স্থিতিশীলতায় তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। স্টক এক্সচেঞ্জ আদার যারা স্টেক হোল্ডার আছে কাজ করছে, আমরা সরকারের সাথেও বসছি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা 6টি তেলবাহী জাহাজকে পারাপারের অনুমতি দিয়েছে ইরান, জানিয়েছে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সকালে দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের অনুরোধে সায় দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। ঢাকা থেকে গেল সপ্তাহে জাহাজগুলোর বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে ফেরত পাঠাতে তারা সহযোগিতা করছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে বাংলাদেশের বিবৃতি স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার নিন্দা জানিয়ে বাংলাদেশ আরও স্পষ্ট বক্তব্য দেবে, এমনটাই আশা করে তেহরান। সেক্ষেত্রেও তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ایران و مسئولین سیاسی و امنیتی برای امور، اما چون اطلاعات کشتی‌ها دقیق نبود ما نمیتونستیم کمک کنیم। 6টা জাহাজের ব্যাপার যেটা, এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, সেটা মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে কোনো ধরনের সমঝোতা চুক্তি না হলেও ইরান যুদ্ধ শেষ করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধ শুরুর 1 মাস পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি, ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। ইরান যুদ্ধের শেষ সীমা দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে থেমে হামলা পাল্টা হামলা। ইরানের ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, হামলা চালাচ্ছে লেবাননেও, পাল্টা জবাব দিচ্ছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ভারী অস্ত্র নিয়ে যুদ্ধের মহড়া চালাচ্ছে ইরানের সেনারা, ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাম ক্লোজ, উই আর ওয়েটিং ফর ইউ ক্যাপশনে 59 সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেছে ইরানের প্রেস টিভি। আমেরিকান সেনাদের আগেই দোজখে স্বাগত জানিয়েছিল ইরান। এবার মার্কিন সেনারা ইরানের মাটিতে গেলেই তাদের কফিনে ভরে ফেরত পাঠানো হবে বলে আবারও হুঁশিয়ার করে দিয়েছে। আর মার্কিন সেনাদের পুরোপুরি শেষ করে দেওয়ার সেই প্রতিশ্রুতিরই এক ঝলক প্রকাশ করলো তেহরান। কিন্তু এতদিন ইরানের ভেতরে স্থল অভিযান নিয়ে নানা হুমকি ধমকি দিলেও ইরানের পাল্টা হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ইস্যুতে মুখে কুলু পেটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা পাঠানো নয়, এবার বরং তিনি ইরানের সাথে সমঝোতা নিয়েই বারবার তাগিদ দিয়ে যাচ্ছেন। জানান, চুক্তি হোক বা না হোক, আসছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ করতে চান। এর আগে হরমুজ প্রণালী নিয়েও ইরানের সাথে আপোষের ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তাহলে কি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ? ইরান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে কি লেজ গুটিয়ে পালাতে চাচ্ছেন ট্রাম্প?
তবে ট্রাম্প খুব চালাকির সাথেই পরাজয় শব্দটা এড়িয়ে যাচ্ছেন। অবস্থাটা এমন যে যুদ্ধে পরাজয় দেখে সরে পড়লেও মুখে বলছেন অন্য কথা। যুদ্ধ শেষ করার জন্য নিজে উঠে পড়ে লাগলেও এখন দাবি করছেন যুদ্ধ শেষ করতে ইরান তোড়জোড় শুরু করেছে। জানান ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যখন আমরা বুঝবো তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখন অভিযান শেষ হবে। আমরা তাদের উপর কঠিন আঘাত করেছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই আমাদের মধ্যে চুক্তি হোক বা না হোক সেটা এখন অপ্রাসঙ্গিক। তবে চুক্তি করতে আমরা যতটা আগ্রহী, ইরানের আগ্রহ তার চেয়ে অনেক বেশি। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর দাবি করে দেশটির ওপর হামলা শুরু করলেও যুদ্ধ শুরুর 1 মাস পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেছেন ইরানের পরমাণু সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ইরানের হাত থেকে বাঁচাতেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে বলেও দাবি করেন তিনি। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই নয়, ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনারাও যত দ্রুত সম্ভব অভিযান শেষ করতে চান বলেও জানিয়েছেন পিট হেগসেথ। গেল শনিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধরত সেনাদের সাথে গোপন সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন তিনি। নিজের পরিবারের কাছে ফিরতে চাওয়া মার্কিন সেনারা দ্রুত যুদ্ধ শেষ করতে ইরানে আরও আগ্রাসী অভিযান চালানোর অনুমতির পাশাপাশি শক্তিশালী বোমা সরবরাহের অনুরোধও জানিয়েছেন। কোনো সমঝোতা চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে চাইলেও ইরানে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের ভূগর্ভস্থ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দেশটির নৌযান ও বিমান প্রতিরক্ষা বিভাগ লক্ষ্য করেও হামলার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। হামলা হয়েছে ইরানের বোরুজেন শহরের একটি ইস্পাত কারখানায়। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ইরানের কেরমান ও সিরজান শহর। লেবাননের রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর 2 শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি রাতভর হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 7 সাধারণ লেবানিজ নাগরিক, আহত হয়েছে অন্তত 21। পাল্টা জবাব দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। তৃতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালানোর দায় স্বীকার করেছে হুথি যোদ্ধারাও। ইরান, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত পুরো ইসরায়েল। প্রতিদিন বাড়ছে আহতের সংখ্যা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন সাধারণ ইসরায়েলিরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চলতি মাসে ফেনী ও ঝিনাইদহের শৈলকুপায় আরও 2টি খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আপাতত সরকার 180 দিনের কর্মসূচির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, খাল কর্মসূচি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা বাধা আছে, এগুলো অবমুক্ত করে টার্গেট বাস্তবায়ন করবে সরকার। এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি দল কাজ করছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খননের পর কেউ যাতে আবার দখল না করতে পারে সেজন্য জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় একটি কমিটি তদারকি করবে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএপি। টানা 5 দিন ব্যাপী এই বিশেষ অভিযান চলবে রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায়। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট ও ডিএমপির কর্মকর্তারা বলেন, উচ্ছেদ অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ডিএমপির ভ্রাম্যমাণ আদালত, তবে আদেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিতেই ডিএমপি ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযান। টানা 5 দিন ব্যাপী রাজধানীর 8টি বিভাগ নিয়ে পরিচালিত অভিযানের প্রথম দিন বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অন্তত 50টি স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বহু অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। এদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানই সরে পড়েন। পুনর্বাসনের দাবি উচ্ছেদ হওয়া ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের।
যে সরকারি আসে সেই সরকারের আমলারা আমগো লুইডা বুইডা খেয়ে যায়, আমরা বিনিময়ে কিছুই পাই না। 2 দিন পরে পরে হ্যাঁ আম করে পাছায় লাথি মারে, হ্যাঁ লাথি মারে, আবার ঘুরে ফিরে এনে আই। লক্ষ লক্ষ হকার এখন বেকার হয়ে যাচ্ছি, এটাও কিন্তু সরকারের বোঝা উচিত, কারণ এখানে আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে এই দোকানদারি করে সপ্তাহে কিস্তি দেয়, তাদের সন্তানাদের পড়াশোনার খরচ চালায়, এটার উপরেই তাদের সম্পূর্ণ পরিবারটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যে সরকারটা উদ্যোগ নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আগে আমাদের একটা পুনর্বাসন করে দিক। উচ্ছেদ অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। আদেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়। দোকানের সাথে বর্ধিত অংশ সেট করে যারা অতিরিক্ত মুনাফার আশায় মানুষের কষ্টের কারণ হচ্ছেন তাদের বিরুদ্ধে, যারা মূল বাস চলাচলের রাস্তায়, যানবাহন চলাচলের রাস্তায় যারা গাড়িতে করে চাকা লাগানো গাড়িতে এসে যারা এই রাস্তাটি দখল করে নিয়েছেন তাদের বিষয়ে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার, আমরা মানুষের স্বার্থে কাজটি করছি এবং মানুষের কল্যাণের জন্য করছি। সুতরাং আমরা সর্বমহলের আন্তরিক সহযোগিতা পাবো, এটি আমি প্রত্যাশা করি। যেহেতু তারা অনেক দিন ধরে আছে এখানে, এই রাস্তাটা কিন্তু আজকের না, এটা অনেক দিন ধরেই তারা কিন্তু এভাবে ব্যবসা পরিচালনা করছে। তো আমরা এমন কিছু করব না যে হঠাৎ করে তারা একটা তারাও তো রুজি রোজগার, হ্যাঁ, আমাদের প্ল্যানটা এরকমই। তো আমি যেটা করে থাকি, আমাদের এই যে ডিএমপির যে অভিযান এই হিসাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশনে যাব, তো আমি তাদের বোঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকে। সংশ্লিষ্টরা বলছেন ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অর্থনীতির বেশিরভাগ সূচকই ভালো অবস্থানে নেই বলে জানান তিনি। যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া বিরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিজনেস এডিটরদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। অস্বাভাবিক খেলাপি ঋণের পেছনে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির দায় রয়েছে স্বীকার করে গভর্নর জানান, অনিয়মগুলো বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে, তবে লুটপাটকারীদের দায় আমানতকারীদের ওপর দেওয়া হবে না। আর্থিক খাতে রাজনৈতিক প্রভাবকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। রাজস্ব বাড়াতে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা হচ্ছে বলে জানান গভর্নর। কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালুর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেন। দেশে জ্বালানির সংকট না থাকার পরও ভোক্তাদের অতিরিক্ত তেল কেনার প্রবণতা বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গত 14 বছরে 25 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, মূল বিষয় পাশ কাটানোর অভিযোগ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকের। ঢাকা সহ বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোববার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। মজুদের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা বললেন সড়ক পরিবহন মন্ত্রী। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার আভাস ট্রাম্পের। মার্কিন স্থল অভিযানে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, সেনা মহড়ার ভিডিও প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।